শীতের সন্ধ্যার চায়ের আড্ডাটা আরও বেশি জমজমাট করার জন্য আজকে আমি তৈরি করছি 6টি ভিন্ন ভিন্ন নাস্তার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চা প্রেমী বাঙালি বিকেল বা সন্ধ্যায় 1 কাপ চা ছাড়া যেন জমে না। সাথে যদি আরও কিছু স্ন্যাক্স পাওয়া যায় তাহলে তো ব্যাপারটা পুরোই জমে যাবে। আমার আজকের এই ভিডিওতে আমি ভিন্ন ভিন্ন 6টি নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিগুলো তৈরি করা যেমন সহজ তেমনি ঝটপট তৈরি করা যায়। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করেন, উপরটা এত বেশি ক্রিস্পি হবে যা আপনারা অন্য কোনো রেসিপি ফলো করে তৈরি করতেই পারবেন না। ভেতর থেকে জুসি এবং উপর থেকে ক্রিস্পি, বাচ্চা থেকে বড় সবাই একদম চেটেপুটে খাবে। এই চিকেন ফ্রাইগুলো আপনারা ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এছাড়াও বিকেলের স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 2টি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। এইবারে চিকেনগুলিকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। চিকেনের কিউবগুলো ঠিক এরকম হবে, দেখুন, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না। চিকেন পিসগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। সাদার পরিবর্তে আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ সয়া সসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, এজন্য লবণটা বুঝে দিতে হবে। 1/4 টিস্পুন দিচ্ছি অরিগ্যানো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবারে হাতের সাহায্যে সব মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করার পরে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া এবং রসুনের গুঁড়া, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন অরিগ্যানো, সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে এবারে এর মধ্যে পানি ছিটিয়ে দিচ্ছি। পানিটা একবারে বেশি দেওয়া যাবে না, ঠিক এইভাবে অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে ময়দার মিশ্রণটাকে মেখে নিতে হবে। মেখে নিতে নিতে দেখতে পারবেন ময়দার মিশ্রণের মধ্যে ঠিক এরকম কিছু ক্রাম্বস তৈরি হয়েছে। যদি বেশি পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু এই ক্রাম্বসগুলো তৈরি হবে না, এজন্য অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ক্রাম্বস তৈরি করে নিতে হবে। এবার এই ক্রাম্বসগুলোকে একটি স্ট্রেনারে চেলে ক্রাম্বসগুলোকে ময়দা থেকে আলাদা করে নিচ্ছি। এর মধ্যে যে এক্সট্রা ময়দাগুলো রয়েছে সেটা চেলে অবশ্যই আলাদা করে নিতে হবে। চেলে নেওয়ার পরে ময়দার ক্রাম্বসগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি। আর এদিকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে মশলার সঙ্গে আরেকবার ভালোভাবে মিশিয়ে মশলার মধ্যে থেকে চিকেনগুলোকে উঠিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এবারে এই চিকেনের মশলাগুলোকে চেলে রাখা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে এর মধ্যে আরও সামান্য একটু পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি আজকে যে প্রসেসে চিকেন ফ্রাইটা তৈরি করছি এভাবে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন। চিকেন ফ্রাইটা খেতে যেমন মজাদার হবে তেমনই হবে ক্রিস্পি। আপনারা তো অন্যভাবে চিকেন ফ্রাই তৈরি করতে ভুলেই যাবেন। আমি ঠিক এরকম একটা ঘন ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতে পারছেন। এবার তাহলে চিকেনগুলো কোটিং করার পালা। একটি করে চিকেন পিস নিয়ে ফার্স্টে ময়দার এই মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি। এরপরে তৈরি করে রাখা ময়দার ক্রাম্বসের মধ্যে চিকেনটাকে আরও একবার কোটিং করে নিচ্ছি। তাহলেই দেখতে পারবেন খুবই সুন্দর একটা উপর থেকে লেয়ার ক্রিয়েট হয়েছে।
কোটিংটা করতে খুব একটা প্রবলেম হয় না, খুবই ইজিলি কিন্তু কোটিংটা হয়ে যায়। কোটিংটা কত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন। চলে আসলাম চুলাতে চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। চিকেনগুলোকে কোটিং করার পরে অন্য কোথাও রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমরা সরাসরি যখন ময়দার মিশ্রণের মধ্যে চিকেন কোটিং করে তেলে ভাজি, অনেক ময়দার মিশ্রণ তেলের মধ্যে পড়ে গিয়ে ময়দার মিশ্রণ সহ তেলটা পুড়ে একদম পুরো তেলটাই নষ্ট হয়ে যায়, ওইটা দিয়ে আর কোনো কাজই করা যায় না। তবে আপনারা যদি আমার এই পদ্ধতিটি ফলো করে চিকেন ফ্রাই তৈরি করেন, আপনার তেলগুলো কিন্তু ওয়েস্ট হবে না। এই তেলগুলোতে আপনারা পরবর্তীতে যে কোনো ফ্রাই করে নিতে পারবেন। সো খুবই কার্যকরী একটি পদ্ধতি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে বলতে এদিকে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এরপরে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। দেখতে পারছেন মাশাআল্লাহ চিকেন ফ্রাইগুলো কত বেশি লোভনীয় হয়েছে। উপরের কোটিংটা এত বেশি পারফেক্ট হয়েছে, দেখেই খাওয়ার লোভ লেগে যাচ্ছে। আর টেস্টের কথা কি বলবো, আপনারা না বানিয়ে খেলে তো বুঝতেই পারবেন না। একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে চিকেনটা কত বেশি জুসি রয়েছে। আর উপরের লেয়ারটা তো আলহামদুলিল্লাহ খুবই ক্রিস্পি, আপনি মুখে দিলে জাস্ট অন্য জগতে হারিয়ে যাবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। বিকেলে চায়ের আড্ডায় এক চুলায় আপনি চা বসিয়ে দিয়ে অন্য চুলায় মাত্র 10 মিনিটে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। হঠাৎ বাসায় গেস্ট আসলে, ঘরে কিছুই না থাকলে চায়ের সঙ্গে মাত্র 10 মিনিটে এই নাস্তাটি সার্ভ করে নিতে পারবেন। তৈরি করা তো খুবই সহজ আর খেতে আলহামদুলিল্লাহ খুবই বেশি মজার। চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি এবং 1/4 টিস্পুন লবণ। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসছে। অনবরত এভাবে ফেটেই যেতে হবে। ডিমটা ফেটিয়ে আবার ফোম ক্রিয়েট করার প্রয়োজন নেই, জাস্ট চিনিটা মেল্ট হয়ে আসলেই হয়ে যাবে। আমার এখানে ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে, চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের হাতের কাছে না থাকে এখানে লেবুর রসও দিতে পারেন, এছাড়াও এলাচের গুঁড়াটাও দিতে পারেন। আবারও সব কিছু হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন ঠিক এরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা রুটি খাওয়া সাদা আটাটাও ব্যবহার করতে পারবেন। প্রথমত আমি হুইস্ক দিয়েই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, পরে হাতের সাহায্যে মিক্স করে নিব। এই পর্যায়ে মিশ্রণটা অনেকটাই নরম আছে, মিশ্রণটাকে আরও একটু টাইট করে তৈরি করতে হবে। এজন্য এখানে আমি আরও একটু ময়দা অ্যাড করে দিচ্ছি, তবে একবারে বেশি দিব না, অল্প অল্প করে দিব এবং একটা আঠালো টাইট মিশ্রণ তৈরি করে নিব। আবার খুব বেশি শক্তও হবে না। আমার এখানে ঠিক এরকম একটা আঠালো মিশ্রণ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। মিশ্রণটা আরও একটু আঠালো করতে হবে, যার জন্য এখানে কিছু ময়দা অ্যাড করার প্রয়োজন ছিল। তবে আমি এখানে বেকিং পাউডার এবং গুঁড়ো দুধটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেটা এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি, যার কারণে আর এখানে ময়দা অ্যাড করতে হবে না। এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তা বা ভাজা কেকগুলোর টেস্টটা বেড়ে যাবে। এই উপকরণগুলো আমি এক সাইডে রেখে দিয়েছিলাম, যার কারণে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। যখন আপনারা ময়দাটা অ্যাড করে দিবেন ঠিক ওই পর্যায়ে এই উপকরণগুলো দিয়ে দিতে হবে। আমি ঠিক এরকম একটি আঠালো ডো তৈরি করে নিয়েছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু খুব বেশি নরম হবে না। এইবারে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে নাস্তার শেপগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করতে পারেন, চাইলে এরকম গোল বল করেও তৈরি করে নিতে পারেন, তবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য।
ফার্স্টে হাতের তালুতে সামান্য একটু মিশ্রণ নিয়ে এইভাবে গোল বল তৈরি করে নিচ্ছি। দেন দুই সাইড থেকে এরকম একটু সরু মাথা বের করে নিচ্ছি, তাহলে নাস্তাটার শেপটা ঠিক এরকম আসবে। আমি কিভাবে তৈরি করছি আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা খুব বেশি গরম করা যাবে না, একদম চুলার লো হিটে ভেজে নিতে হবে। নাস্তাগুলি তেলের মধ্যে দেওয়ার পরে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, কিছুক্ষণ পরে বুদবুদ তৈরি হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন তেলের টেম্পারেচারটা ঠিক কেমন হবে। নাস্তাগুলি যখন ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং এক সাইড থেকে সুন্দর একটা কালার চলে আসছে, ওই মুহূর্তে নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেন অপর পাশেও সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। নাস্তাগুলি ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব দ্রুতই কালার চলে আসে এবং 5 থেকে 6 মিনিটের মধ্যে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে যায়। নাস্তাগুলি যখন পুরোপুরিভাবে ফুলে উঠেছে তখন দেখুন এর আকারটা ঠিক কেমন হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দুই পাশ থেকে যখন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অল্প সময়ে অল্প উপকরণে এত মজাদার নাস্তা তৈরি করা যায় সেটা তো আপনারা দেখেই নিলেন। সো বিকেলে চায়ের আড্ডাতে মাত্র 10 মিনিটে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন, চায়ের আড্ডা জাস্ট জমে যাবে। এছাড়াও বাচ্চারা এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। এই নাস্তাগুলোর টেস্ট কেকের থেকে কোনো অংশেই কম না। আপনারা যারা কেক তৈরি করতে পারেন না তারা এইভাবে ভাজা কেকটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। এটা নো ফেল একটি রেসিপি, ফেল হওয়ার কোনো চান্স নেই। এবং নাস্তাটা ভেতর থেকেও এত বেশি নরম তুলতুলে হয়েছে এবং ভেতরটা দেখতে কোনো অংশে কেকের থেকে কম হয়নি, সেটা তো আপনারা দেখেই নিলেন। আজকে আমি তৈরি করব চিকেন ফ্রাই, তবে এটা কোনো নর্মাল চিকেন ফ্রাই না, কোরিয়ান স্টাইলে আজকের চিকেন ফ্রাইটা তৈরি করব। তৈরি করতে কোনো নামি দামি মশলার প্রয়োজন নেই, ঘরোয়া মশলা দিয়েই তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 6টি চিকেনের লেগ পিস নিয়েছি। পিসগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের মধ্যে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে এজন্য প্রত্যেকটি চিকেনের গায়ে আমি একটু করে লম্বা করে কেটে নিয়েছি। আর আপনাদের হাতে যদি সময় থাকে চিকেন ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে না কেটে নিলেও চলবে। আমি ইনস্ট্যান্ট তৈরি করব এজন্য একটু করে কেটে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। এই চিকেনটা একটু স্পাইসি হবে এজন্য মরিচের পরিমাপটা বেশি রেখেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। এবার মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে হবে না, খুবই সাধারণ কিছু মশলা দেখেই নিলেন যা আমাদের সকলেরই ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি জাস্ট 10 মিনিটই রেস্টে রাখবো, এর থেকে বেশি রাখবো না। 10 মিনিট পরে এবার ঢাকনাটি উঠিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে শুকনো চালের গুঁড়াও দিতে পারবেন। সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি ডিম। এবারে এগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেট করার সময় এখানে পানি অ্যাড করা লাগতে পারে, তবে ফার্স্টেই পানি দিব না। ডিমটা এবং ময়দাটা খুব ভালোভাবে মেশানোর পরে এখানে বুঝে বুঝে পানি অ্যাড করতে হবে, আসলে কতটুকু পানি দিতে হবে। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে এখানে সামান্য একটু পানি লাগবে। আমি অল্প করে পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, একবারে কিন্তু বেশি দিব না। এইভাবে বুঝে বুঝে দিতে হবে আসলে পানি কতটা পরিমাণে লাগতে পারে। আপনাদের ক্ষেত্রে আমার থেকে কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে, এজন্য বলছি অল্প অল্প করে অ্যাড করে দিবেন। দেখতেই পারছেন আমার এখানে সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার আগে অবশ্যই তেলটা চেক করে নেবেন প্রপারলি তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছাড়তে হবে, এছাড়া কিন্তু চিকেনের পিসগুলো ছাড়া যাবে না।
আমি তেলটা চেক করে নিয়েছি, যখন দেখলাম ভালোভাবে গরম হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে চিকেনগুলোকে ছেড়ে দিয়েছি। আমি একবারে সবগুলো ভেজে নিচ্ছি না, আমি 3টি করে ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়ে দেওয়া যাবে না, 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে দেন উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি মোটামুটি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। যেহেতু চিকেনগুলো আমি 2বারে ভাজবো, এজন্য ফার্স্টে খুব বেশি কালার করে ভাজা যাবে না, পরবর্তীতে যতটা প্রয়োজন ততটুকু ভেজে নিব। তবে এইবারে এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলি চিকেন আমি ভেজে এক সাইডে উঠিয়ে রেখেছি। এবারে চলে আসলাম এই চিকেন ফ্রাইয়ের জন্য স্পেশাল একটি সস তৈরি করতে। এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ টমেটো সস, 1 টেবিল চামচ নিচ্ছি লাইট সয়া সস, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 1 চা চামচ দিচ্ছি মধু। মধুটা চিকেন ফ্রাইয়ের মধ্যে সুইটনেসের পাশাপাশি একটা গ্লসি লুক দিবে, ফলে চিকেন ফ্রাইটা দেখতে খুবই বেশি লোভনীয় হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আসলে আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন ওইটা বুঝে মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। এবারে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন ফ্রাইয়ের জন্য টক মিষ্টি ঝাল ঝাল স্পেশাল সস। তেমন কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করা হয়নি, তবুও এটা স্পেশাল। এবারে সসটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি আবারও চুলাতে। ওই একই তেলের মধ্যে চিকেনগুলোকে আবারও ফ্রাই করে নিব। তার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সবগুলো চিকেন আমি একবারে দিয়ে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার হিট মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিব। যেহেতু 2বারে চিকেনগুলো আমি ফ্রাই করছি, 2বারে মিলে মোটামুটি 20 মিনিটের মতো চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে চিকেনগুলো অলরেডি খুব ভালোভাবে কুকড হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। যখন চিকেনগুলো দ্বিতীয় ব্যাচে আবারও ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় আরেকটি প্যানের মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে আমি খুব মিহি কুচি করে নিয়েছি। এবার বাটারের মধ্যে রসুন কুচিটাকে আমি কয়েক সেকেন্ডের মতো সতে করে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন এগুলোর খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়েছে। আর বেশি রোস্ট করা যাবে না। এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা সসটাকে দিয়ে দিলাম। চুলার হিট একদম লোতে করে দিয়েছি। এবারে 1 থেকে 1.5 মিনিটের মতো এই সসটাকে আমি একটু নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, কিছুটা ঠিক হয়ে আসা পর্যন্ত। প্রায় 2 মিনিট পরে যখন সসের কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসবে এবং এর থিকনেসটাও একটু ঘন হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে চুলাটাকে অফ করে দিয়েছি। এবার জাস্ট উল্টে পাল্টে চিকেনের গায়ে সসটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে সসটা খুব ভালোভাবে কোটিং হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রোস্টেড সাদা তিল। তিলটা দিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার টক ঝাল মিষ্টি কোরিয়ান ফ্রাইড চিকেন। এত অল্প মশলায় এত মজাদার চিকেন ফ্রাই যে ঘরেই তৈরি করা যায়, এটা আসলে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। আর এর টেস্টের কথা আমি আপনাদের কি বলবো, আমার ফ্যামিলির যতজনকে আমি খাইয়েছি সবাই তো মাথায় হাত দিয়েছে। তারা বলেছে আমি এত মজাদার চিকেন ফ্রাই কিভাবে তৈরি করলাম। সো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে আমি তৈরি করছি মুচমুচে খাস্তা হোটেল স্টাইলে আলু পুরি। আলু পুরিটা কম বেশি আমরা অনেকেই খেতে পছন্দ করি, তবে হোটেলের স্বাদে কিভাবে এত মজা করে আলু পুরিটা বাসায় তৈরি করবেন সেই রেসিপি থাকছে আমার আজকের ভিডিওতে। সকাল কিংবা বিকেলে যে কোনো আড্ডায় আপনারা ঝটপট এই আলু পুরিটা তৈরি করে নিতে পারবেন। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে এত মজাদার আলু পুরিটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে একটি মিক্সিং বলে নিচ্ছি আমি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আপনারা আটাও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 2 টেবিল চামচ দিচ্ছি সয়াবিন তেল। এবারে সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি।
খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। মুচমুচে এবং খাস্তা আলু পুরি তৈরি করার জন্য এই ডোটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। যখন দেখবেন কিছু ময়দা এমন মুঠোর মধ্যে নিয়ে মুঠোবন্দি করলে দলা বেঁধে আসছে এবং ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিব এবং ডোটা তৈরি করে নিতে থাকবো। ডোর কনসিস্টেন্সিটা ঠিক রাখাও খুবই জরুরি। পানিটা যদি এখানে একবারে অ্যাড করে দেয় তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প করে অ্যাড করে দিব এবং ডোটা তৈরি করে নিতে থাকবো। আর সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা একরকম না, এজন্য সঠিক মেজারমেন্টটা দেওয়া পসিবল হয় না। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করা হয় ওই রকম তৈরি করে নিতে হবে। এবার এই ডোটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি ভেতরের আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 2টি বড় সাইজের সেদ্ধ করা আলু। একটি কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলিকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ম্যাশ করে নেবেন। এমনভাবে ম্যাশ করতে হবে যে একদম মিহি পেস্ট করতে হবে এমনটা না, ভেতরে যদি কোনো গুটি গুটি বা দলা অংশ থাকে তাতে কোনো প্রবলেম নেই। এমনটা থাকলে আলু পুরিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিবর্তে আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ দিচ্ছি বিট লবণ, হাফ চা চামচ দিচ্ছি চাট মশলা এবং দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। যেহেতু আগেও বিট লবণ দিয়েছি এ পর্যায়ে লবণটা বুঝে দিতে হবে। এবং সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে আলুর পুরটা রেডি করে নিচ্ছি। আমি একটি স্প্যাচুলারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি, তবে আপনারা হাতের সাহায্যে করে নিতে পারেন। দেখতেই পেলেন খুবই সামান্য কিছু মশলা, কিন্তু আলুর পুরটা খেতে হবে অসাধারণ। এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। পুরটা এবারে এক সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি আলু পুরিগুলো তৈরি করার জন্য। যে ডোটি আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেক বেশি সফট হয়ে এসেছে। ডোটিকে হাতের সাহায্যে আরও কয়েক সেকেন্ডের জন্য মুথে নিচ্ছি, ডোটা আরও বেশি সফট করার জন্য। খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে সমান ভাগে আমি কয়েকটি লেচি কেটে নিব। আমি এই ডো থেকে সমান ভাগে 8টি লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় আকারে কেটে নিতে পারেন। যদি ছোট করে কেটে নেন তাহলে পুরিগুলো ছোট হবে, আর যদি বড় করে কেটে নেন তাহলে পুরিগুলো বড় হবে, এই আর কি। আমি টোটালে 8টি লেচি কেটে নিয়েছি। এবার একটি লেচি থেকে আপনাদের পুরি তৈরি করে দেখাচ্ছি। ফার্স্ট এই লেচিগুলোকে আমি গোল করে নিব। এরপরে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। যখন এরকম একটা চ্যাপ্টা গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি পরিমাপ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। পুরটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, কম অথবা বেশি। আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ পুরে ভরা আলুর পুরটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এবারে লেচিটার চারপাশ থেকে এভাবে টেনে টেনে উঠিয়ে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন ভেতরের পুরটা বাহিরে না চলে আসে। এবার এই লেচিটিকে আবারও হাতের সাহায্যে চেপে চেপে আমি একটি পুরির শেপ দিয়ে নিচ্ছি। এই কাজটি খুব আলতো এবং ধীর গতিতে করব যেন ভেতরের পুরটা কোনোভাবে বাহিরে চলে না আসে। একইভাবে আমি সবগুলি পুরি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে চলে যাচ্ছি চুলাতে পুরিগুলি ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখনই পুরিগুলো ছাড়তে হবে। এছাড়া কিন্তু পুরিটা খুব একটা বেশি ফুলবে না এবং পুরির উপরের অংশটা কিন্তু খুব একটা বেশি খাস্তা হবে না। এই পুরিগুলো একবারে বেশ কয়েকটি ভেজে নেওয়া যায়। আমি মোটে 3টি দিয়েছি। এবারে উল্টে পাল্টে পুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু ভেতরে আলুর পুর দেয়া রয়েছে, আলুগুলো আগে থেকে অলরেডি সেদ্ধ করা, এজন্য ভেতরে কুকড হবে কি না এমন কোনো ভয় নেই। উপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলে এনাফ। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে পুরিগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি পুরিগুলিকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও ডার্ক করেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই ভালো লাগে।
একইভাবে আমার সবগুলি পুরি তৈরি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কি দেখে মনে হচ্ছে না একদম হোটেলে তৈরি করা পুরি, অথচ কিন্তু বাসাতেই তৈরি করেছি। বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এত সহজে এবং অল্প উপকরণ দিয়ে যদি তৈরি করা যায় তাহলে তো বাহির থেকে কেনার প্রশ্নই আসে না। খুবই সহজভাবে এবং অল্প উপকরণে এত মজার আলু পুরি তৈরি করে দেখিয়েছি, আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আজকে আমি তৈরি করব মুচমুচে ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া তৈরি করার পরে ফুলকপির পাকোড়া থেকে বাজে একটা স্মেল আসে, যার কারণে কিন্তু আমরা অনেকেই এই পাকোড়াটা তৈরি করতে চাই না। তবে আজকে আমি এমন কিছু টিপস সহ এই পাকোড়ার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। এত বেশি টেস্টি হবে ফুলকপির পাকোড়াটা, কোনো প্রকার গন্ধ আসবে না, খেতেও অনেক বেশি মজা হবে আলহামদুলিল্লাহ। চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটি ফুলকপি নিয়েছি। আমি মোটামুটি একটি বড় সাইজের ফুলকপি নিয়েছি, কারণ একটু বেশি করেই বানাবো, আমার খুবই পছন্দ এই পাকোড়াটা। এখন ফুলকপিটাকে কেটে নিব, তার জন্য ফুলকপির পেছনের এই সবুজ অংশটাকে কেটে ফেলে দিয়েছি। এরপরে ফুলকপিটাকে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। ফুলগুলোকে একটু ডাঁটাসহ কেটে নিব, তাহলে ধরতে সুবিধা হবে। আর দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু বেশ বড়, এত বড় রাখা যাবে না, এজন্য বড় টুকরোগুলোকে আবার মাঝ বরাবর কেটে ছোট করে নিতে হবে, তবে খুব বেশি ছোট না করলেও চলবে। আমি ফুলকপির এই টুকরোগুলোকে কেটে ঠিক এই সাইজে করে নিচ্ছি। অনেক সময় ফুলকপির এই ফুলগুলোতে কিছু কালো দাগ পড়ে যায়, এগুলো ছুরির সাহায্যে এইভাবে চেঁচে ফেলে দিতে হবে। ফুলকপির টুকরোগুলোকে আমি কিন্তু খুব বেশি ছোট করছি না, মোটামুটি মিডিয়াম সাইজে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করে রাখতে পারেন, তবে এর থেকে বড় রাখবেন না। ফুলকপিটা তো কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম। পানিটা যখন গরম হতে শুরু করেছে ওই পর্যায়ে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা এবার পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে কিছুক্ষণ একটু ভাপিয়ে নিব। খুব বেশি সময় দিয়ে ভাপানো যাবে না, জাস্ট 4 থেকে 5 মিনিট একটু ভাপিয়ে নিব। এরই মধ্যে দেখতে পারবেন ফুলকপিটা আগের থেকে সফট হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট পরে যখন দেখবেন ফুলকপির কালারটা ঠিক এমন হয়ে এসেছে এবং আগের থেকে কিছুটা সফট এবং নরম হয়ে এসেছে, ওই পর্যায়ে সঙ্গে সঙ্গে পানি থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি একটি ময়দার ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে চালের গুঁড়া নিতে পারবেন। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন কম বেশি করে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুনের গুঁড়া, 1/2 টিস্পুন আদা গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। সাদার পরিবর্তে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। 1/2 টিস্পুন দিলাম লবণ এবং 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিব এবং মিক্সড করতে থাকবো। একেবারে পানি দিয়ে ফেললে ব্যাটারটি অনেক বেশি লিকুইড হতে পারে, এজন্য একটু একটু করে পানি অ্যাড করে দিয়ে পারফেক্ট কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটি খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এই থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঘনত্বটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, দেখতে পারছেন খুব বেশি পাতলাও না, আবার কিন্তু খুব বেশি ঘনও না। এই ব্যাটারের মধ্যে এবার আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে চেড়ে ব্যাটারটি আমি ফুলকপির সঙ্গে ভালোভাবে কোট করে নিচ্ছি। এ পর্যায়ে তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতো হাতে এবং ধীরে ধীরে এই কাজটি করে নিতে হবে, এছাড়া কিন্তু ফুলকপির টুকরোগুলো ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, ফুলকপির টুকরোর গায়ে ঠিক এমন কোটিং তৈরি হয়েছে। চলে যাচ্ছি তাহলে চুলাতে পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার হিট থাকবে মিডিয়ামে, মিডিয়াম হিটে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। ফুলকপি তো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, এছাড়াও ভাপিয়ে নেওয়ার সময় প্রায় 40 থেকে 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে অলরেডি, এজন্য ভেতরে কুকড হবে কিনা এমন কোনো ভয় নেই। জাস্ট উপরটা সুন্দর মতো কালার আসা পর্যন্ত এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
যখন দেখবেন তেলের মধ্যে বুদবুদ কমে গিয়েছে, ঠিক তখনই বুঝতে হবে পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এছাড়াও নেড়ে নেওয়ার সময় আপনারা বুঝতে পারবেন পাকোড়ার উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। সো এই পর্যায়ে তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। গরম গরম এই পাকোড়াগুলো এখন জাস্ট খাওয়ার পালা। আমার তো দেরি একদমই সহ্য হচ্ছিল না, খুব দ্রুত ভিডিও শেষ করে পাকোড়াগুলো খেয়ে ফেলেছি। ফুলকপির পাকোড়ার মধ্যে তো ফুলকপির কোনো বাজে স্মেল ছিলই না। সসের মধ্যে ডিপ করে মুখে নিয়ে যখন বাইট দিচ্ছিলাম, এত সুন্দর মশলার ফ্লেভার ব্লাস্ট হচ্ছিল, জাস্ট অ্যামেজিং। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা জাস্ট একবার বাসায় তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকে আমি তৈরি করব ক্রিস্পি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটি তৈরি করতে নামি দামি কোনো মশলার প্রয়োজন নেই, ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়েই খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা যেমন এই চিকেন ফ্রাইগুলো খেতে খুব বেশি ভালোবাসে, তাদের টিফিনেও কিন্তু মাত্র 10 মিনিটে এগুলো তৈরি করে দিতে পারবেন। এছাড়াও বিকেলে চায়ের আড্ডাতে এই ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো কিন্তু খুবই ভালো জমে যায়। আশা করছি রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে একটি চিকেনের আমি 2টি ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনগুলিকে আমি আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো কিন্তু খুব বেশি মোটা করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি, একদম মিডিয়াম পুরিতে কেটে নিয়েছি, ঠিক ফিঙ্গারের আকারে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। সাথে আরও যাচ্ছে 1/2 চা চামচ করে আদা এবং রসুনের গুঁড়া। আপনাদের হাতের কাছে আদা রসুনের গুঁড়া না থাকলে এখানে অবশ্যই পেস্ট দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে কিন্তু সয়া সসও যাবে। সয়া সসে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, অবশ্যই লবণটা একটু বুঝে দিবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 চামচ সয়া সস এবং আরও দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। চিকেন ফ্রাইয়ের একদম অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য মশলার মেজারমেন্টগুলো ঠিক রাখা কিন্তু খুবই আবশ্যক। অনেক সময় দেখা যায় কোনো মশলা যদি বেশি হয়ে যায়, চিকেন ফ্রাইয়ের মধ্যে মশলার একটা গন্ধ লাগে, তখন খেতে মোটেও ভালো লাগে না। সবশেষে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবারে সব কিছু চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি একটি কাঁটা চামচ ব্যবহার করছি এখানে, আপনারা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। তবে একটু সময় নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, মশলাগুলো যেন সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়, কোথাও যেন মশলার দলা বেঁধে না থাকে, এদিকটা লক্ষ্য রাখবেন। ম্যারিনেট করাটা যত ভালো হবে, আপনার চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। দেখতে পাচ্ছেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি বাকি প্রিপারেশনে চলে যাচ্ছি। চিকেনের উপরের কোটিংটা করার জন্য এখানে একটি মিক্সিং বোলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে, তবে একটু বেশি পরিমাণে ময়দা বা আটাটা এখানে ব্যবহার করবেন, তাহলে কোটিংটা ভালো করা যায়। আর চিকেনের উপরের লেয়ারটা খুব বেশি ক্রিস্পি করার জন্য এখানে ব্যবহার করছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন, তবে দিলে কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ আদা গুঁড়া, 1/2 চামচ রসুন গুঁড়া, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি অরিগানো। আপনাদের বাসায় এটা না থাকলে অবশ্যই স্কিপ করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। এবারে পাউডার মশলাগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেন থেকে একটি করে চিকেনের পিস নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় চিকেন ফ্রাইয়ের এই কোটিংটা কিন্তু একদমই পারফেক্ট হয় না। কিভাবে করবেন আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই তো দেখুন, আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে চেপে নিচ্ছি। অনেকেই আছি আমরা খুব আলতোভাবে কোটিংটা করে থাকি, ওইভাবে কিন্তু কোটিংটা হবে না। একদম আপনি যত পারবেন প্রেশার ক্রিয়েট করে করে এই কোটিংটা করে নেবেন এবং একটু সময় নিয়ে কোটিংটা করতে হবে। আমি প্রায় 1 মিনিট ধরে এভাবে কোটিং করে নিয়েছি। এরপরে এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি, ঠিক এইভাবে। এবারে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কোটিংটা কতটা পারফেক্ট হয়েছে। উপরে অসংখ্য লেয়ার ক্রিয়েট হয়েছে, আশা করছি বুঝতে পারছেন। আর এই চিকেনের পিসগুলো ময়দার মধ্যে কোটিং করার পর কিন্তু একদমই রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এজন্য এদিকে আমি চুলাতে তেল গরম বসিয়ে দিয়েছি।
তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে এসেছে তখনই চিকেনের পিসগুলো ছেড়ে দিতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় আর ওই তেলের মধ্যেই যদি আপনারা চিকেনের পিসগুলোকে ছেড়ে দেন তাহলে উপরের লেয়ারগুলো একদমই নেতিয়ে যাবে, তখন চিকেন ফ্রাইয়ের উপরের আউটকামটা আপনারা ঠিক এমন পারফেক্ট পাবেন না। আরেকটি টিপস হচ্ছে, এই চিকেন ফ্রাইগুলো ময়দার মধ্যে কোটিং করার পরে রেস্টে রাখা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু এগুলো এরকম নেতিয়ে যায়, উপরের আউটকামটা এত বেশি পারফেক্ট বা লেয়ারি আসে না। সো এইভাবে কিছু চিকেনের পিস ময়দার মধ্যে কোটিং করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট উল্টে পাল্টে এভাবে ভেজে নিলাম। এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যেহেতু চিকেনের পিসগুলো আমি খুব বেশি মোটা করে কাটিনি, এজন্য এর থেকে আর বেশি সময় লাগবে না, এর মধ্যে ভেতরটা খুব ভালোভাবে কুকড হয়ে যাবে। ঠিক এইভাবে সবগুলো চিকেন আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চিকেন ফ্রাইগুলো কত বেশি লোভনীয় হয়েছে। উপরটা যেমন লেয়ারি হয়েছে তেমনই ক্রিস্পি, মুখে দিলে যে এত মজা আমি কি আর বলবো। আপনারাও বাসায় তৈরি করবেন, দেখবেন বাহিরের চিকেন ফ্রাই আর খেতে ইচ্ছে করবে না। বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব এত মজা করে, তাহলে বাহিরে যাওয়ার কি প্রয়োজন বলুন। আর ভেতরের চিকেনটা এত বেশি নরম, সফট এবং জুসি হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। কি বুঝতে পারছেন তো? আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।